মালয়েশিয়া প্রবেশের শেষ দিনে বিমানবন্দরে হাজারো কর্মীর ভিড়, অনেকের যাত্রা অনিশ্চিত, বাড়ছে ক্ষোভ। সন্ধ্যায় বিমানের বিশেষ ফ্লাইট। যদি আমরা আমাদের বিদেশ যাওয়া না হয় তাহলে এই টাকা আমরা কিভাবে তুলবো? এয়ারপোর্ট আইছি আমি আজকে 3 দিন হয়, কিন্তু আমি দুইবার ঢোকার পরে আমার কইতেছে টিকিট কনফার্ম হয় নাই। টিকিটের যে ক্রাইসিসের সমস্যা আছে এই সমস্যার সমাধান করে আমাদের যেন মালয়েশিয়া যেতে পারি, আমরা যেন আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, সেই সুযোগ যেন সরকার আমাদের দেয়। কারো দুর্নীতি ব্যক্তিগত বিষয়, সরকারের ভার বিচারের ভার সরকারের, বললেন ওবায়দুল কাদের। জানালেন বেনজির কোথায় অবগত নয় সরকার। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা। লুটের রাজত্ব কায়েম করতেই ক্ষমতা দখল করে আছে আওয়ামী বর্গীরা, মন্তব্য মির্জা আব্বাসের। দাবি বিএনপি ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনিরাপদ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। আজকের পর থেকে আপাতত বন্ধ থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের রাতের মধ্যেই প্রবেশ করতে হবে সেখানে। তাই গতরাত থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন হাজারো কর্মী। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে 3টি ফ্লাইট, রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও 4টি। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। সন্ধ্যা 7:15টায় ছেড়ে যাবে 271 আসনের ড্রিমলাইনার। সব মিলে যেতে পারবেন মাত্র 1,500 কর্মী। ফলে ভিসা এবং অনুমতি থাকার পরও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে 30,000-এর বেশি কর্মীর। সেটা এই জন্য, কারণ আগামীকালকে হয়তো মালয়েশিয়া সরকারের ঘোষণা দিচ্ছে মালয়েশিয়া আর যাওয়া যাবে না, এই জন্য হয়তো ক্রাইসিসটা বেশি আর কি। ভোগান্তিটা অনেক বেশি আর কি, অনেক বেশি, অতিরিক্ত। 13-14 মাস আমার চাইতে বেশিও আছে আর মানুষ। 11টার দিকে ফ্লাইট, কিন্তু আবার বলছে যে 1 ঘন্টা পাইসে যাবে, কিন্তু এখনো তো ফোনে টিকিট দেওয়ার কথা, এখনো ফোনে পাই নাই। এই 25 মাস ধরে ঘুরেছে, ঘুরানোর পর আজ কালকে টিকিট দিছে। ভিসা লাগছে 17 তারিখের আগে, লাস্ট ডেট 17 ছিল ই ভিসা অনলাইনের, যে নিউজটা পাইছিলাম ওর আগে। এ ব্যাপারে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তিনি আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাজনুর, কি অবস্থা এখন মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের? লোপা, যে অবস্থা সেটি আমার ডানে বামে কিংবা সামনে পেছনে যে কোনো জায়গাতে তাকালেই বোঝা যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আপনি যেই পরিমাণ মানুষের ভিড় দেখছেন, আসলে এর বেশিরভাগই মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন। যারা বহুদিন ধরে এই মালয়েশিয়া শ্রমবাজারে চাকরি নেবার চেষ্টা করছিলেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তারাই কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই এক ধরনের চাপ কিন্তু বিমানবন্দরে লক্ষ্য করা যাচ্ছিল, তবে সেই চাপ আজকে কয়েক গুণে বেড়ে গিয়েছে। কেননা একটি খবরে বলা হচ্ছে যে 1 জুন থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। তার ফলে কিন্তু যেই মানুষগুলো এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু এখন সবাই মিলে আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করছে না, যার কারণে যেই এজেন্সিগুলোতে তারা টাকা পয়সা জমা দিয়েছিলেন, একই সঙ্গে যাদের মাধ্যমে তারা মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করছিলেন, তারাও শেষ মুহূর্তে তারা যেই মানুষগুলো যারা অপেক্ষমান ছিল তাদের কিন্তু এই একই দিনে, শেষ দিনে কিন্তু এই বিমানবন্দরে তাদেরকে এনেছে। একটি বিষয় যে শেষ মুহূর্তে বিমান ভাড়ার পরিমাণও বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই যে মানুষের যেই ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কয়েক গুণে বেড়ে গিয়েছে। এবং যারা কিনা এখানে অপেক্ষমান রয়েছে তারাও আসলে এখন অবধি নিশ্চিত নন যে তারা আদৌ প্লেনে উঠতে পারবেন কিনা, কারণ এজেন্সির তরফ থেকে এখন অবধি কোনো রকমের ডকুমেন্টস, টিকিট কিংবা বোর্ডিং পাস কিংবা অন্যান্য যেই ওয়ার্ক পারমিট সহ যেই আনুষ্ঠানিক কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে এখন অবধি বুঝিয়ে দেওয়া হয় নাই, যার ফলে বেশ অনিশ্চিত অবস্থায় তারা এই বিমানবন্দরে অপেক্ষা করছে। লোপা, তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। সন্ধ্যা 7:15টায় ছেড়ে যাবে 271 সিটের ড্রিম লাইনারটি। দুপুর থেকে ঢাকা কুয়ালালামপুর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের জন্য মতিঝিল বিমান অফিসে এসে টিকিট পায়নি যাত্রীরা। অভিযোগ করেন দুপুর 1টা থেকে অপেক্ষা করে এখন পর্যন্ত কেউ টিকিট পাননি। বরং টিকিটের জন্য যাত্রীরা আসার পর বিমান গেটে বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়। তাই বিমান অফিসের সামনে বিক্ষোভ করছে টিকিট প্রত্যাশীরা। টিকিট লাগবে কিন্তু আমরা টিকিট পাচ্ছি না, এখানে বন্ধ করে রাখছে। আমরা 1টা বাজে এখানে আসলাম, আইসা দেখলাম একটা তালা, যখন লোক আসা শুরু হয়েছে দেখলাম তালা আরেকটা বাড়াইছে, 2টা তালা। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বেনজির ইস্যুতে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক আইজিপিকে গ্রেফতার করা হবে কিনা সেটা আদালত দেখবেন। তাছাড়া বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। বলেন, কেউ দুর্নীতি করলে সেই দায় তার নিজের। সরকার বিচার করতে সোচ্চার কিনা সেটাই দেখার বিষয়। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন। সম্মেলনে বারবারই উঠে আসে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি। এই প্রসঙ্গে কাদের বলেন, তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে। তাছাড়া সাবেক আইজিপি বিদেশ গেছেন কিনা সে বিষয়ে অবগত নয় সরকার। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। কাদের বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্রের বলি, ভূতের মুখে রাম নাম। মন্তব্য করেন, বিএনপি দুর্নীতির তালিকা তৈরি করলে তাদের নেতাকর্মীদের নামই আগে আসবে। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। লুটের রাজত্ব কায়েম করতে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী বর্গীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণদোয়ায় যোগ দিয়ে নেতারা বলেন, দেশকে তলাবিহীন ঝুরি করে ফেলেছে সরকার। করেন জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনাও। তাদের মন্তব্য, বিএনপি ছাড়া কারো হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই গণদোয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা অনুষ্ঠিত হয় দোয়া। তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেন তিনি। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। বিএনপি ধ্বংসের ক্ষমতা কারণ নেই উল্লেখ করে নেতাদের বক্তব্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ। এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এইটা শুধু দুইটা। এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ।
এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে পৈশাচিক আচরণ করছে সরকার। 9 মাস পাকিস্তানের বাজার খেয়েছেন, ভাত খেয়েছেন, মাছ খেয়েছেন, ডাল খেয়েছেন, মাংস খেয়েছেন, আগামী দিন কাটাইছেন। আপনি বুঝবেন খালেদা কোথায় ছিলেন না? চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের টাকা আনতে হবে না, সে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে সেই ঢেউ আপনি কোথায় করে যাবেন, ভেসে যাবেন, সেটা নিয়ে ভাবেন। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্রদলের বর্তমান কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিমের মরদেহের বাকি অংশ খুঁজে পেতেই 3 আসামিকে ফের রিমান্ডে এনেছে ডিবি পুলিশ। দুপুরে আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে আরও 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বৃহস্পতিবার শেষ হয় আসামিদের প্রথম দফার 8 দিনের রিমান্ড। আসামিদের আদালতে নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়ার সাথে আদর্শগত বিরোধ এবং প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সাথে ব্যবসায়িক বিরোধের জেরেই হত্যা করা হয়েছে এমপি আনারকে। কিন্তু এখনও জড়িত 2 থেকে 3 জনকে গ্রেফতার করা যায়নি। এজন্য আসামিদেরকে ফের রিমান্ডে নিতে আবেদন জানায় ডিবি পুলিশ। সিলেটের কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার পর এবার নগরের নিম্নাঞ্চলে সুরমা নদীর পানি ঢুকতে শুরু করেছে। পানিতে তলিয়েছে রাস্তাঘাট সহ ফায়ার সার্ভিসের কার্যালয়। সিলেট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার মাত্র 3 সেন্টিমিটার নিচে। এতে খাল বেয়ে নগরীতে পানি ঢুকছে। গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সব নদীর পানি কমেছে, বইছে বিপদসীমার নিচ দিয়ে। তবে এখনও আশ্রয় কেন্দ্র ছেড়ে যায়নি প্লাবিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে জকিগঞ্জে, কুশিয়ারা ও কানাইঘাটে সুরমার পানি এখনও বিপদসীমার ওপর। কোম্পানিগঞ্জেও বেড়েছে ধলাই নদীর পানি। আকস্মিক প্লাবনে চরম দুর্ভোগে বিভিন্ন এলাকার বাসিন্দারা। কালকে থেকে আজকে দ্রুত গতিতে পানি বাড়ে, এখনো পানি ঢুকতেছে খুব স্পিড। মেন্দিবাগ, কুশিঘাট, আপনার মাসিমপুর, সোলারপাড়, উত্তর এলাকা সব পানির নিচে প্রায় ঢুকে গেছে। অনেক জায়গা গড় ডুবে গেছে। এই সরার আমাদের মাসিমপুরের ভিতরে, সুটকি বাজারের ভিতরে আপনার একবারে ডুবাই। দর্শক, প্লাবন পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নগরীর কোন কোন এলাকায় পানি ঢুকেছে এবং সেখানকার ভোগান্তির চিত্র একটু জানতে চাই। নগরীর যেসব এলাকায় পানি প্রবেশ করেছে সেখানে ভোগান্তি আসলে অবর্ণনীয়। অর্থাৎ বন্যার পানি যদি একবার কোনো বাসায় বা কোনো দোকানপাটে আসলে প্রবেশ করে, তাহলে সেখানে একদিকে তো পচা পানি, আসলে দুর্গন্ধযুক্ত পানি, সেগুলো তো আছেই, পাশাপাশি আসবাবপত্র নষ্ট সহ নানা ধরনের যে ভোগান্তি, সেই ভোগান্তিতে পড়েছেন নগরীর অন্তত 6 থেকে 7টি এলাকার মানুষ। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে সুধানীঘাট এলাকায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে পানি জমে রয়েছে এবং এই পানি কিন্তু এসেছে পাশের যে খাল বা ছড়া রয়েছে, সেখানের পানি উপচে পড়ে কিন্তু এখানে এসেছে এবং সাধারণ মানুষ তারা পানি ভেঙে এই যে সড়ক সেটি পার হতে হচ্ছে এবং সেখানে তারা নানা দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি যে নানা মোটরসাইকেল সহ যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু নানা সময় আসলে বন্ধ হয়ে গেছে। এছাড়া আরো নানাবিধ সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণের যে মূল বিষয়, অর্থাৎ ছড়া এবং খালগুলো থেকে পানি প্রবাহিত হবে, সেটি কিন্তু হচ্ছে না। আমরা দেখেছি যে পুরো পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে, কারণ সুরমা নদীর পানি দুপুরেও যে 1 সেন্টিমিটার উপর দিয়ে 1 মিটার উপর দিয়ে আসলে ছিল বিপদসীমার, ফলে সেটি আসলে সম্ভব হচ্ছে না এবং এর কারণে মূলত এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ বাড়ছে এবং এই যে ডাস্টবিন বা বিভিন্ন ধরনের ময়লা যেগুলো আসলে যত্রতত্র ফেলে পড়ে রয়েছে, সেগুলো থেকে আসলে আরো দুর্গন্ধযুক্ত পানি এবং আরো ময়লা পানি আসলে বের হচ্ছে এবং এতে করে এই যারা এই বন্যায় যাদের বাসা বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে সেখানে দুর্গতির চিত্র আরো বেশি এবং এভাবেই সিলেট নগরের যারা মানুষ তারা বলতে গেলে 2022 সালে এভাবে ভোগান্তিতে পড়েছেন, এবারও ভোগান্তিতে পড়েছেন এবং সেই ভোগান্তি থেকে মুক্তির যে বিষয়গুলো, অর্থাৎ নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদুল আজহাকে ঘিরে শুরু হয়েছে পশুর হাট প্রস্তুতির কাজ। বিভিন্ন সরঞ্জাম ঠিকঠাক করছে শ্রমিকরা। তাদের অক্লান্ত পরিশ্রমে কিছুদিনের মধ্যেই প্রস্তুত হবে হাট। সারা দেশ থেকে আসা কোরবানির পশুর জায়গা হবে এসব হাটে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর মৌসুম।
আর কদিন পরই সারা দেশ থেকে রাজধানীতে আসবে কোরবানির পশু। হাটগুলোয় বাড়বে ক্রেতাদের আনাগোনা, কারণ দরজায় করা নাড়ছে ঈদুল আজহা। খামারি থেকে শুরু করে পশু বিক্রেতা অনেকেই থাকেন এ সময়ের অপেক্ষায়। তাই তো জোরসোরে চলছে পশুর হাট সাজানোর প্রস্তুতি। বাঁশ বান্দা গাড়া। সকাল 8টার থেকে আসছি, এখন আমরা গাঁথা করতেছি, বাঁশ গাঁথতেছি, আবার বিকাল 5টার দিকে যাব। সময় বেশি নাই, আয়া পড়ছে সময় গনেই 8টায় গরু আয়া পড়বো, এই জন্য তার রাস্তায় আমরা কাজ করতেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে এবার মোট 11টি পশুর হাট বসবে। এবার একটা স্থায়ী পশুর হাট এবং এরপর নতুনভাবে 10টি, একটি কম বেশি হতে পারে। মোটামুটি আমরা 11টি ধরে নেন যে আমাদের এর ভিতরে 9টি হাট আমরা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছি। আরও যেহেতু কয়েকদিন সময় আছে, বাকি দুটোর ভিতরে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো বলে আশা করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট হাটের সংখ্যা ধরা হয়েছে 7টি। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদ ঘিরে এক সভায় নিজেদের প্রস্তুতির তথ্য জানায় ডিএনসিসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার ভোটে নির্বাচিত নন, তাই ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছে না আরব বিশ্ব। এই মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি ছিলেন প্রধান অতিথি। এফডিসিতে ছিল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে শীর্ষক ছায়া সংসদ। এতে অংশ নেন কবি নজরুল সরকারি কলেজ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। এ সময় ই পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দগুলো বাদ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুসলিম দেশগুলোর মতবিরোধ ও রাজনৈতিক বিভক্তি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে উস্কে দিয়েছে। ছায়া সংসদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। পরে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এটিএন বাংলা, ঢাকা। একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের তারা কনসাল্টই করে। মুসলিম বিশ্বের মুসলিম নেতারা যারা রয়েছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে আজকে বিশ্ব মোড়লদেরকে একত্রিত করতে পারে, এবং এখনই সময় যে দ্বিরাষ্ট্রীয় যে একটি চিন্তা ভাবনা চলছে, দুটি আলাদা আলাদা রাষ্ট্র, দুটি আলাদা আলাদা পতাকা, দুটি আলাদা আলাদা মানচিত্র থাকবে, সেই মানচিত্রের মাধ্যমে আমরা ইসরায়েল ফিলিস্তিন সমাধানের দিকে এগিয়ে যাব। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের সড়ক থেকে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলটির জ্যেষ্ঠ নেতারা। এ সময় নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানান, ফিলিস্তিনি রাষ্ট্র কায়েম করতে দলীয় নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত। ফিলিস্তিনি ইস্যুতে সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন তিনি।